জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। 2014 ও 2018 সালে বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 22 ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠালো জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে 2 আদেশে 45 কর্মকর্তাকে ওএসডি করা হয়। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব ডক্টর মুখলেসুর রহমান। দ্রুতই এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হবে। সচিব জানান 2014 ও 2018 সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের যাদের চাকরির বয়স 25 বছরের নিচে তাদেরকে ওএসডি এবং যাদের এর ঊর্ধ্বে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এছাড়া 2024 সালে পাতানো নির্বাচনে যে সকল কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে ডিসিদেরকে স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা পালনের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান জনপ্রশাসন সচিব। বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। বার্তা দেয়া যে প্রতিবাদ করা যায়, প্রতিবাদ করলেও যে ফল হয়, প্রতিবাদ না করার ফলে এই জাতি যে পর্যায়ে আসছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা শুরু হয়েছে। ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 11:30টার পর বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করেন তারা। আন্দোলনের তৃতীয় দিনে ক্যাম্পাসের দুর্বার বাংলায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে সন্ত্রাসীদের উদ্দেশ্যে লাল কার্ড প্রদর্শন করেন তারা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় ক্ষুব্ধ তারা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বুধবার রাতে অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের প্রশাসন আমাদের কোনো কথা না শুনে, আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মব বলে, আমাদেরকে আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। 6 দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেয়া হলো। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বললেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ সৃজনশীল ও শক্তিশালী। ওসমানী স্মৃতি মিলনায়তনে এক এক করে পদক গ্রহণ করেন 21 পদকজয়ীরা। এই সময় তারা বলেন, বাংলাদেশকে আরও এগিয়ে নিতে নিরলস কাজ করে যাবেন। পদক গ্রহণ করে তা জুলাই বিপ্লবের শহীদদের উৎসর্গ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। পদক প্রদান শেষে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, অমর 21 ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ জীবনের শেষ সময় পর্যন্ত তাকে দেখি। 5ই অগাস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর 21 নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি 21 ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জুলাই চেতনায় আলপনার সাজানো হচ্ছে শহীদ মিনার। এদিকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পরিদর্শন শেষে একথা বলেন তিনি। শহীদ দিবস পালন শেষে মুহূর্তে ধোয়া মোছা, রং করা ও নিরাপত্তা ব্যবস্থা দেখতে পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। এ সময় পুরো এলাকা ঘুরে দেখেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, শহীদ মিনারে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, 21শে ফেব্রুয়ারির দুপুর 2টা পর্যন্ত পুলিশ সদস্যরা শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তায় সচেষ্ট থাকবে। নিরাপত্তা ব্যবস্থা 3-4 স্তরে নেওয়া হয়েছে এবং আজকে সন্ধ্যায় প্রথমে 5টায় এবং পরবর্তীতে রাত্র 8টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে এবং আগামীকাল বেলা 2টা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব থাকবেন। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। গণ অভ্যুত্থান শেষ হলেও লড়াই শেষ হয়নি বলে মন্তব্য করেছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শিক্ষা প্রতিষ্ঠানে যে রক্ত ঝরছে তা প্রাসঙ্গিক কিনা এমন প্রশ্ন রেখে তিনি বলেন, যারা এখনও অন্যায় করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। সকালে মতিঝিলে আইডিয়াল স্কুলে তারুণ্যের উৎসবে একথা বলেন সার্জিস। পুরো বাংলাদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে যারা ক্ষমতার বিভিন্ন জায়গায় আছেন, হোক আমলা, হোক পুলিশ অফিসার, হোক অন্য যে কেউ, তাদেরকে শুধু একটা স্পষ্ট কথা বলি, অভ্যুত্থান শেষ হয়েছে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি। যদি আগামীতে আপনাদের কাজ বিন্দুমাত্র কোনো ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, তবে আপনাদের মুখোমুখি আমরা আবার দাঁড়িয়ে যাব। বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক করতে নীতিগতভাবে একমত দুদেশ। ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে ঢাকায় ফিরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের সাথে ভিসাসহ কিছু জায়গায় টানাপোড়েন থাকলেও দুদেশের সম্পর্ক ত্বরান্বিত করতে আগ্রহী। কিছু টানাপোড়েন এখনও রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে পৌঁছতে হবে। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। আমি তাকে বলেছি আপনার আসার কথা ঢাকায়, আপনি যদি কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন, আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী অ্যারেঞ্জমেন্ট করব। এটুকুই কথাবার্তা। He was positive. He was positive to all the indications that I gave. স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সাবেক র্যাব কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বিরুদ্ধে। এ বিষয়ে আগামী 28 মের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া তাকে 26 ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদার। এছাড়া জুলাই গণহত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, সাবেক সেনাপ্রধান জিয়াউল আহসান সহ 8 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি 28 এপ্রিল। অন্য একটি গুমের মামলায় সাবেক এমপি মহিউদ্দিন ফারুকীর বিরুদ্ধে 3 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। 28 মে শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজকে এই ট্রাইব্যুনালের কক্ষে আপনারা দেখেছেন আমার পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, যাদেরকে আলেপ উদ্দিন অপহরণ করে গুম করে বছরের পর বছর আটকে রেখেছিল, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করেছিল, ইলেকট্রিক শক দেয়া, চোখ বেঁধে রাখা, উল্টো করে ঝুলিয়ে পেটানো, বিদ্যুতায়িত করা, এবং সবচাইতে মারাত্মক যেটা করেছিলেন যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে।
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন এ পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি আলম ফজলুর রহমান। ধানমন্ডির সায়েন্স ল্যাবের কমিশনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনা থেকে শুরু করে মঈন আহমেদ সহ যারা বিদেশে চলে গেছেন বা পালিয়ে আছেন তাদের কাছ থেকে তথ্য পাওয়া সবথেকে বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে তদন্তের স্বার্থে কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তদন্তের যে পরিধি, সেই পরিধি হলো যারা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, যাদেরকে জামিন দেওয়া হচ্ছে, এই মামলা সংক্রান্ত চলমান যেসব বিষয়, সেই বিষয়ে আমরা কোনো রকম ইনভেস্টিগেশন করব না। কিন্তু আমাদের তদন্তের স্বার্থে যদি কারো প্রয়োজন পড়ে কাউকে, সেটা আমরা অবশ্যই, যেমন বলতে একজন ফাঁসির আসামিকে যদি আমাদের ইন্টারভিউ করতে হয়, আমরা তার ইন্টারভিউ অবশ্যই করব। কিন্তু এই মামলা চলমান অবস্থায় এটা তো এমনি যে যখন এটা সাবজুডিস থাকে আমরা কিছু বলতে পারি না। আমাদের তদন্ত সেইভাবে অগ্রসর হচ্ছে। বক্ষব্যাধি বিশেষজ্ঞ নিয়ে পালমোকন 2025-এর দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। আগারগাঁওতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আহ্বান জানান লং ফাউন্ডেশনের সদস্যরা। কারণ শুধু বায়ু দূষণের প্রতি বছর 20,000 শিশুর সঙ্গে প্রাণ হারাচ্ছে লক্ষাধিক মানুষ। এবারের কনফারেন্সে বিরল বক্ষব্যাধি সহ 50টির বিষয়ে 50 জন তরুণ গবেষক পোস্টার উপস্থাপন করেন। এদের মধ্যে প্রতিযোগিতার শীর্ষ 6 জনকে ফিলিপিন্সে 2025-এর APS-এর কনফারেন্সে যোগ দিতে সহযোগিতা করা হবে। পোস্টার প্রেজেন্টেশন যে কোনো সায়েন্টিফিক কনফারেন্সের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে। নবীন যারা আছেন, বিশেষজ্ঞ চিকিৎসকগণ যারা বিভিন্ন গবেষণামূলক কাজ করছেন, তাদের গবেষণার বিষয়বস্তু এখানে প্রদর্শন করতে পারেন। ওনারা নতুন কি প্রযুক্তি ওখানে ইউজ করছেন, নতুন কি ওষুধগুলো ওই দেশে আবিষ্কার হয়েছে যেটা ওনাদের রোগীদের ক্ষেত্রে ইউজ করে বেনিফিটগুলো পাচ্ছেন, আমরা সেই বিষয়ে তাদের সাথে আজকে আলোচনা করব। আমি ইংল্যান্ডে কাজ করি, আমি হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্ট অ্যান্ড মেকানিক্যাল সার্কুলেটরি সাপোর্ট। বাংলাদেশে যে এখন যে উন্নতি হচ্ছে চিকিৎসাতে, স্পেশালি দ্য রেসপিরেটরি অথবা লাং, আমার মনে হয় যে আমার একটা ভূমিকা থাকতে পারে। রাষ্ট্র সংস্কারে 21 দফা বাস্তবায়নের দাবিতে লাকসামে জনসভা করছে বিএনপি। সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধ্বংস করেছে, হাইকোর্ট ধ্বংস করেছে, সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে, আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে। এই হাসিনা এই কাজটা করে দিয়ে গেছে। আপনারা বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন? 3টা ভোট হয়েছে না? 3টে ভোটে কেউ ভোট দিতে পারেন না। চেয়ারম্যান ভোট হয়েছে, উপজেলা ভোট হয়েছে, আপনারা কেউ পারেননি। হাসিনা সেটাকে ধ্বংস করে দিয়েছিল। ভোটের কোনো দরকারই ছিল না। ভোটের আগে রাত্রে সিল মারে সব ঠিকঠাক করে আওয়ামী লীগকে ঘোষণা করে দিয়েছে, তাই না? আর কি করেছে? 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে দিয়ে সরকার গঠন করেছে। আর সর্বশেষ এই 24-এর 5 তারিখে 5ই জানুয়ারি যে নির্বাচন করলো, সেই নির্বাচনটা কি জানো? কি আপনারা কি বলেন নির্বাচনকে? নিজেরা না, নিজেরা ডামি ইলেকশন বলে না সবাই? ডামি ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগের ক্যান্ডিডেট, প্রতিপক্ষ আওয়ামী লীগ, এই নির্বাচন সে করেছে। অর্থাৎ আমার দেশের যে নির্বাচন ব্যবস্থা তাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বন্ধুরা, সেই বাংলাদেশকে ফিরিয়ে পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি একটা স্লোগান দিয়েছিলেন। সেই স্লোগানটা কি ছিল মনে আছে আপনাদের? টেক ব্যাক, টেক ব্যাক। এই স্লোগান তারেক রহমান সাহেব দিয়েছিলেন, তাই না? আরেকটা স্লোগান দিয়েছিলেন, ফয়সালা হবে কোথায়? ফয়সালা হবে কোথায়? সেই রাজপথে ফয়সালা হয়েছে না? ওই রাজপথে ছাত্র জনতার পদভারে তারা খেয়ে হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তাই তো বন্ধুগণ?
আপনাদের এই লাকসামকে আমি অনেক সম্মান করি এখানে যে আপনাদের প্রথম যে দুজন মানুষ এখানে গুম হয় আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ছিলেন তারা। একজন ডাক নাম হিরো আর ভালো নাম ছিল সাইদুল ইসলাম, আরেকজন হুমায়ুন পারভেজ, তাই না? শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।